সোনা অর্থাৎ গোল্ড এমন একটা ধাতু যা হাজার হাজার বছর ধরে সভ্যতাকে চালিত করেছে, সাম্রাজ্য তৈরি করেছে, আবার সাম্রাজ্য ধ্বংসও করেছে। একটা সময় ছিল যখন ভারতকে বলা হতো সোনে কা চিড়িয়া, কিন্তু আজ 2025 সালে সেই সোনে কা চিড়িয়া কি শুধুই একটা ঐতিহাসিক তকমা, নাকি এটা ভারতের ভবিষ্যৎ? নমস্কার বন্ধুরা, আমি সুশোভন, আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। আজকে আমরা কোনো সাধারণ খবর নিয়ে আলোচনা করতে আসিনি। আজ আমরা কথা বলবো এমন একটা অর্থনৈতিক মহাভারত নিয়ে যা এই মুহূর্তে গোটা পৃথিবীতে ঘটে চলেছে। একটা যুদ্ধ যেখানে মিসাইল বা বোমা নয়, ব্যবহার হচ্ছে ডলার, ট্রেজারি বন্ড আর সোনা। আর এই যুদ্ধে ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে ভারত। আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ভারত নিঃশব্দে ডলারের নাগপাশ থেকে নিজেকে মুক্ত করছে, কেন ভারতের রিজার্ভ ব্যাংক এখন পাগলের মতো সোনা কিনছে, আর এর সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কটাই বা কী। এই পুরো খেলাটা বোঝার জন্য আপনাকে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে, কারণ আজকের এই বিশ্লেষণ প্রত্যেকটা ভারতীয়র জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, প্রথমেই একটা তথ্য দিয়ে শুরু করি, যা ইন্টারন্যাশনাল মিডিয়া বা IMF এর মতো বড় বড় সংস্থাও স্বীকার করে। আপনারা কি জানেন এই মুহূর্তে পৃথিবীর মোট সোনার একটা বিশাল অংশ, প্রায় 50% বা তারও বেশি, কোনো না কোনোভাবে ভারতের কাছে আছে? হ্যাঁ, আমি শুধু সরকারের কথা বলছি না, ভারত সরকারের কাছে তো বটেই, কিন্তু তার চেয়েও বেশি ভারতের সাধারণ মানুষের কাছে, আপনার আমার পরিবারের কাছে, সব মিলিয়ে প্রায় 24,000 টনেরও বেশি সোনা গচ্ছিত আছে। এটা একটা অকল্পনীয় সংখ্যা। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ সোনা থাকা সত্ত্বেও কেন ভারতকে একসময় তার সোনা ভাণ্ডার বিদেশের কাছে বন্ধক রাখতে হয়েছিল? আমাদের মধ্যে অনেকেই সেই সময়ের কথা ভুলে গেছি, বা নতুন প্রজন্ম হয়তো জানেই না। 1991 সাল, কংগ্রেসি জামানা। ডক্টর মনমোহন সিং, যাকে পৃথিবীর অন্যতম সেরা ইকোনমিস্ট বলা হয়, তিনি তখন আমাদের ফিনান্স মিনিস্টার। বন্ধুরা, সেই সময় আমাদের দেশের কি অবস্থা ছিল জানেন? আমাদের ফরেন রিজার্ভস বা বৈদেশিক মুদ্রার ভাণ্ডার এতটাই কমে গিয়েছিল যে বলা হয় আমাদের হাতে একটা মাত্র অয়েল ট্যাঙ্কার কেনার মতো ডলারও অবশিষ্ট ছিল না। একবার ভাবুন, একটা গোটা দেশ প্রায় অচল হয়ে যাওয়ার মুখে। সেই সময় IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাহায্য করতে এগিয়ে আসে, কিন্তু তার বদলে তারা আমাদের উপর একগুচ্ছ শর্ত চাপিয়ে দেয়। আমাদের বলা হয়, এই কাজ করো, তবেই তোমার দেশ বাঁচবে। একজন বিশ্বসেরা ইকোনমিস্ট সেই সমস্ত শর্ত অক্ষরে অক্ষরে পালন করেছিলেন। আমাদের নিজেদের সার্বভৌমত্ব প্রায় বিকিয়ে দিতে হয়েছিল। আমাদের দেশের সোনা বাইরে পাঠাতে হয়েছিল গ্যারান্টি হিসেবে। বন্ধুরা, ইতিহাস আমাদের অনেক কিছু শেখায়, আর ভারত সেই অপমান, সেই লাঞ্ছনা ভোলেনি। 1991 সালের সেই ঘটনাটা ছিল একটা ওয়েক আপ কল। এটা আমাদের শিখিয়েছিল যে অর্থনৈতিক পরাধীনতা রাজনৈতিক পরাধীনতার চেয়েও কোনো অংশে কম নয়। এবার ফাস্ট ফরওয়ার্ড হয়ে চলে আসুন আজকের দুনিয়ায়। গত কয়েক দশক ধরে একটা জিনিসই পৃথিবীর শাসন করে চলেছে, তা হলো আমেরিকান ডলার। আপনি তেল কিনুন, আপনি অস্ত্র কিনুন, আপনি যাই আন্তর্জাতিক ব্যবসা করুন, আপনাকে ডলারে পেমেন্ট করতে হবে। একেই বলে পেট্রো ডলার সিস্টেম। এর ফলে কি হয়েছে? আমেরিকা গোটা পৃথিবীর অর্থনীতির বস হয়ে বসে আছে। কিন্তু এই সিস্টেমের একটা মারাত্মক দুর্বলতা আছে। আমেরিকা যখন খুশি, যার উপর খুশি, এই ডলার সিস্টেমকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে। আর ঠিক এই জিনিসটাই আমরা দেখলাম ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময়। আমেরিকা এবং তার সঙ্গীরা এক ঝটকায় রাশিয়ার কয়েকশো বিলিয়ন ডলারের অ্যাসেট ফ্রিজ করে দিল। মানে রাশিয়ার নিজের টাকা, কিন্তু তারা সেটা ব্যবহার করতে পারবে না। এই ঘটনাটা গোটা পৃথিবীর চোখ খুলে দিয়েছে, বিশেষ করে ভারতের মতো দেশ যারা নিজেদের স্বাধীন ফরেন পলিসি নিয়ে চলতে চায়। তারা বুঝতে পেরেছে যে আজ রাশিয়ার সাথে যা হচ্ছে, কাল সেটা ভারতের সাথেও হতে পারে। ধরুন, যদি কাল পাকিস্তানের সাথে আমাদের কোনো বড়সড় যুদ্ধ বেঁধে যায়, আর আমেরিকা যদি পাকিস্তানের প্রতি তাদের নতুন প্রেমের কারণে আমাদের ফরেন রিজার্ভস ফ্রিজ করে দেয়, তখন কি হবে? আমরা কি আবার 1991 অবস্থায় ফিরে যাব? ঠিক এইখানেই আসল খেলাটা শুরু হচ্ছে। ভারত
বিশেষ করে বর্তমান সরকার এবং আরবিআই এই ফ্যাটাল উইকনেস বা মারাত্মক দুর্বলতাটা ধরতে পেরেছে। ভারত বুঝতে পেরেছে ডলারের ওপর এই অন্ধ বিশ্বাস আর রাখা চলবে না। তাই ভারত নিঃশব্দে একটা কাজ শুরু করেছে, যাকে বলা হচ্ছে ডি-ডলারাইজেশন। আর এর প্রধান অস্ত্র হলো সোনা। বন্ধুরা, একটা 100 টাকার নোটের উপর লেখা থাকে আই প্রমিস টু পে ইউ 100। এটা একটা প্রতিজ্ঞা মাত্র, কিন্তু সোনা নিজেই একটা ভ্যালু। গোল্ড কোনো প্রমিস নয়, গোল্ড হলো পেমেন্ট। গোল্ড কোনো দেশের সেন্ট্রাল ব্যাংকের উপর নির্ভরশীল নয়। গোল্ডকে কেউ চাইলেই ফ্রিজ করতে পারে না। আপনি ডলারকে স্যাংশন করতে পারেন, গোল্ডকে কিভাবে স্যাংশন করবেন? আর এই কারণেই ভারতের রিজার্ভ ব্যাংক গত কয়েক বছর ধরে রেকর্ড পরিমাণ সোনা কিনছে। এই এক বছরেই ভারতের সরকারি সোনার ভাণ্ডার প্রায় 14% বৃদ্ধি পেয়েছে, যা 1996 সালের পর থেকে সর্বোচ্চ বার্ষিক বৃদ্ধি। আর এই মুহূর্তে ইতিহাসে প্রথমবার ভারতের শুধু গোল্ড রিজার্ভসের মূল্য $100 বিলিয়ন অতিক্রম করে গেছে। বন্ধুরা, জাস্ট লেট দ্য সিঙ্ক ইন। আমি শুধু সোনার ভাণ্ডারের কথা বলছি, আমি কিন্তু মোট ফরেক্স রিজার্ভের কথা বলছি না। আমাদের ফরেক্স রিজার্ভ প্রায় $700 বিলিয়ন কাছাকাছি। আমি বলছি শুধু সোনার কথা। আমাদের এই সোনার ভাণ্ডার আজ ফিলিপিন্স, স্পেন, ডেনমার্ক, ভিয়েতনাম, নরওয়ে, বেলজিয়াম, এমনকি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, এই সবকটা দেশের মোট ফরেন রিজার্ভের যদি আপনি এক জায়গায় করেন তার চেয়েও বেশি। এবার আপনারা প্রশ্ন করবেন, হঠাৎ এখনই বা কেন? আর এই সোনা কেনার টাকা আসছে কোথা থেকে? টাকা আসছে সেই আমেরিকার ঘর থেকেই। দেখুন, আমাদের ফরেক্স রিজার্ভের একটা বড় অংশ আমেরিকান ডলারে রাখা থাকে। যখন এই ডলার ব্যবহার হয় না, তখন আমরা সেটা দিয়ে আমেরিকার সরকারি বন্ড বা ইউএস ট্রেজারি বন্ডস কিনে রাখি। একটা সময় আমাদের কাছে $250 বিলিয়ন বেশি মূল্যের এই বন্ড ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন আমেরিকার ইকোনমি নিজেই টলমল করছে, যখন সেখানে স্ট্যাগফ্লেশন বা ডিফ্লেশনের ভয় দেখা যাচ্ছে, যখন আমেরিকার সরকার বারবার শাটডাউনে চলে যাচ্ছে, তখন সেই দেশের বন্ডের উপর ভরসা করাটা কি বুদ্ধিমানের কাজ? একদমই না। আর তাই ভারত ঠিক সেই কাজটাই করেছে। ভারতে ইউএস ট্রেজারি বন্ডস বিক্রি করতে শুরু করেছে। রিপোর্ট অনুযায়ী এক ঝটকায় $30 থেকে $40 বিলিয়ন বন্ড ভারত ডাম্প করেছে। আর এই মুভটাকেই বলে জিনিয়াস স্ট্র্যাটেজি। ভারত এমন একটা অ্যাসেট বিক্রি করছে যার ভ্যালু ভবিষ্যতে কমে যাওয়ার আশঙ্কা প্রবল। আর সেই টাকা দিয়ে ভারত এমন একটা অ্যাসেট কিনছে যার ভ্যালু হু হু করে বাড়ছে। আমরা ডলার ডাম্প করছি ঠিক সেই মুহূর্তে যখন তার ভ্যালু পড়তে শুরু করেছে। আর আমরা সোনা কিনেছি ঠিক সেই মুহূর্তে যখন তার দাম আকাশ ছুঁতে শুরু করেছে। এর ফলেই আপনি দেখেছেন যে আন্তর্জাতিক বাজারে এক ভরি সোনার দাম $1,00,000 পার করে গেছে। ভারত এই খেলায় ম্যাসিভ প্রফিট করছে। অনেকেই ভাবেন এই সব কিছুর শুরু ডোনাল্ড ট্রাম্পের ট্রেড ওয়ারের পর। ট্রাম্প যখন ভারতের উপর ট্যারিফ লাগালেন, ভারত এই পদক্ষেপ নিতে বাধ্য হয়। কিন্তু বন্ধুরা, আমার বিশ্লেষণ একটু আলাদা। ট্রাম্পের ট্যারিফ এই প্রক্রিয়াটাকে শুধু একটু ফাস্ট ট্র্যাক করেছে, কিন্তু এই ডি-ডলারাইজেশনের প্ল্যান অনেক গভীর। এটা শুধু ভারতের একার প্ল্যান নয়। আপনি যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন ব্রিক্স দেশগুলো অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা সবাই একযোগে এই কাজটা করছে। চায়না পাগলের মতো সোনা কিনছে আর ইউএস বন্ড বিক্রি করছে। ব্রাজিল একই কাজ করছে। এটা কোনো বাই চান্স ঘটনা হতেই পারে না। এটা একটা কোঅর্ডিনেটেড স্ট্র্যাটেজি। ব্রিক্স দেশগুলো বুঝতে পেরেছে যে ডলারের এই একাধিপত্য বা হেজিমনি শেষ করার সময় এসে গেছে। তারা নিজেদের মধ্যে ব্যবসা রুপি, ইউয়ান বা অন্য কারেন্সিতে করছে। আর এই কারণেই আমেরিকা আজ এতটা নার্ভাস। এই কারণেই আমেরিকান প্রেসিডেন্টের স্বপ্নে আজকাল মেকিং আমেরিকা গ্রেট এগেন নয়, বরং সেভিং আমেরিকা ফ্রম মোদি বা সেভিং আমেরিকা ফ্রম ব্রিক্স দেখা যাচ্ছে। বন্ধুরা, একটা সময় ছিল যখন এই কংগ্রেস সরকার বা মনমোহন সিংয়ের মতো তথাকথিত বিশেষজ্ঞরা বর্তমান প্রধানমন্ত্রীকে চাওয়ালা বলে কটাক্ষ করতেন। বলতেন ইনি ডিপ্লোমেসি বোঝেন না, ইনি ইকোনমি বোঝেন না। আজকে সেই চাওয়ালার ইকোনমিক পলিসি দেখুন। 1991 সালে যিনি বিশ্বসেরা ইকোনমিস্ট ছিলেন, তার সময়ে আমরা একটা অয়েল ট্যাঙ্কার কেনার টাকা জোগাড় করতে পারছিলাম না। আর আজ
ভারত এক ঝটকায় 30-40 বিলিয়ন ডলারের আমেরিকান বন্ড বিক্রি করে দিচ্ছে, আর তাতে আমেরিকার ইকোনমি কেঁপে উঠছে। একেই বলে ইকোনমিক ওয়ারফেয়ার অ্যাট ইটস ফাইনেস্ট। পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো, যাদের অনেকে মজা করে কাঙ্গালস্তান বা বাংলাদেশ বলে, তাদের মোট রিজার্ভকে আপনি যদি 5 দিয়ে বা 10 দিয়ে এমনকি 30 দিয়েও গুণ করেন, তাহলেও ভারতের ফরেক্স রিজার্ভের ধারের কাছে আসতে পারবে না। এটা কোনো অহংকারের কথা নয়, এটা হলো ফ্যাক্ট। ভারত আজ আর কোনো ডেভেলপিং কান্ট্রি নয়, ভারত আজ একটা ইকোনমিক সুপার পাওয়ার। বন্ধুরা, আজকের এই পুরো আলোচনার মূল বিষয়বস্তু শুধু সোনা কেনা বা ডলার বিক্রি করা নয়। এর পেছনের বিগার পিকচার আপনাকে বুঝতে হবে। এই পদক্ষেপটা হলো ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্ব বা ইকোনমিক ফ্রিডম অর্জনের লড়াই। আমরা ডলারের এই দাসত্ব থেকে মুক্ত হচ্ছি, আমরা আমাদের ফিউচারকে সুরক্ষিত করছি, আমরা আমাদের ইকোনমিকে এমন একটা দুর্ভেদ্য কেল্লায় পরিণত করছি যাতে কোনো বিদেশি শক্তি, তা সে যত বড়ই হোক না কেন, আমাদের ব্ল্যাকমেল করতে না পারে। 1991 সালে আমরা তেল কেনার জন্য অন্যের কাছে হাত পাততে বাধ্য হয়েছিলাম, আর আজ আমেরিকার মতো দেশ আমাদের অনুরোধ করছে, প্লিজ আমাদের বন্ড বিক্রি করো না। এটাই হলো নতুন ভারত, স্ট্রং, স্ট্র্যাটেজিক এবং আনস্টপেবল ভারত। আপনারা কি মনে করেন, ভারতের এই গোল্ডেন মুভ কি আমাদের ডলারের দাসত্ব থেকে সম্পূর্ণ মুক্ত করতে পারবে? আপনার বিশ্লেষণ অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই ধরনের রিয়েল, আনবায়াসড জিওপলিটিক্যাল অ্যানালিসিস যদি আপনাদের ভালো লাগে, তাহলে অদ্ভুত অথচ বাস্তবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন, আবার দেখা হবে পরের এপিসোডে। জয় হিন্দ, জয় ভারত।